মরা বাচ্চা কারো যদি হতো সেই বাচ্চা ফ্রিজে রেখে দেওয়া দিয়ে যার সুস্থ বাচ্চা হচ্ছিল সেই বাচ্চা বিক্রি করে দিয়ে ওই ফ্রিজের মরা বাচ্চা তাদেরকে দেওয়া। তাদের মূল বিজনেস ছিল এই বাচ্চা বিক্রি করে দেওয়া, এটাই তাদের বিজনেস। আমি একজন ইতালিয়ান প্রবাসীর স্ত্রী, আমার নাম মোসাম্মদ তাজমিনা আক্তার। আমার ক্লিনিকের মাধ্যমে দুটি জন্মসন্তান প্রসব করি, একটি ছেলে একটি মেয়ে। তার মধ্যে থেকে ছেলেটা বিক্রি করে দেওয়া হয় এবং ডিএনএ পজিটিভ, আদালতের মাধ্যমে ডিএনএ হয়েছে, ডিএনএ পজিটিভ সত্ত্বেও আমি বাচ্চাকে ফেরত পাচ্ছি না। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আজ 10 বছর চুরি হয়ে যাওয়া, 10 বছর পরেও আমি বাচ্চাকে ফিরে পাচ্ছি না। আচ্ছা, এই ক্লিনিকে আপনি কেন গিয়েছেন? ক্লিনিকের আসলে ব্যবসাটা কি তাহলে? এই ক্লিনিকের ব্যবসা এটাই ছিল, মরা বাচ্চা। কিন্তু আমি একটা মা হয়ে এত রিপোর্ট পজিটিভ থাকা সত্ত্বেও বাচ্চা পাচ্ছি না এবং আমি উল্টে আরও মামলা জেল খাটতেছি। জেল আদতে 17 দিন থাকলাম এবং এই প্রতারকেরা এবং যারা কিনে নিয়েছে তারা সহ সকল আসামি বাইরে ওপেন চ্যালেঞ্জে ঘুরে বেড়াচ্ছে, আর আমি মা একজন, আমি জেল খাটিতেছি। এটা কোন দেশে বাস করতেছি? আপনার বাচ্চাটা আছে কোথায়? আপনি কিভাবে এলো আপনার এই বাচ্চাটাকে ধরতে পেরেছেন যে এই জায়গাটায় আমার বাচ্চাটাকে বিক্রি করে দিচ্ছে? এই ট্রেস করতে পারছেন কিভাবে? আমি টেস্ট করতে পারছি 7 মাস পরে। আমি ইউনিয়ন পরিষদে গেছিলাম, কি আমার হাজব্যান্ড ইতালি থাকে, ওনার জন্ম নিবন্ধন আনতে। ওই দিন আল্লাহর ভাগ্যক্রমে ওরাও আসছিল। ওখানে বাচ্চার টিকের কাটে, বয়স কাটে 7 মাস, কাটে 4 মাস করে চেয়ারম্যানের সই নিতে। ওখানে যাই আমি জানতে পারছি, বাচ্চার তথ্য পাইছি। পাওয়ার পরে আমি ওই গ্রামে যাই, আপনার গ্রামের প্রধানের মাধ্যমে আমি আপস মীমাংসা সালিশ করার পরে ওরা স্বীকারোক্তি দেয় এবং স্বীকার করে বাচ্চা আমার, এবং কত 5,000 টাকাতে কিনে নিয়েছে সবই স্বীকার করে। 5,000 টাকা দিয়ে কার কাছ থেকে কিনেছে? বাচ্চাটাকে 5,000 টাকাতে কিনে নিয়েছে এই ক্লিনিকের নার্সের মাধ্যমে। আর এই প্রতারক, এই ক্লিনিক থেকে নার্সের থেকে শুরু করে উপর লেভেলের ক্লিনিকের মালিক কর্তৃপক্ষ সবাই এর জন্য দায়ী, সবাই এই বিষয়টা জানে। এবং এই ক্লিনিকের ব্যবসাই ছিল এটা বাচ্চা বিক্রি, এটাই ব্যবসা ওদের। তো আপনি জেনে শুনে কি আপনি কি এই আগে থেকে কি জানতেন যে এই ক্লিনিকে এই কাহিনী? জানিনি, দেখে এনার ক্লিনিকে গেছিলাম। আমি আগে জানছিলাম যে ইনি খুব ভালো মানুষ বা ভালো লোক, যার জন্য আমি এনার কাছে গেছি, বিশ্বাস আছে বিদায়। আমি 7 মাসে আলট্রাসাউন্ড করছি, তখনও উনি বলছে জমজ বেবি হবে এবং একটি ছেলে একটি মেয়ে হবে। এবং আমি জিজ্ঞেস করছি, তখনও তাই বলছে। আবার সিজার করার আগেও আলট্রাসাউন্ড করছে, তখনও বলছে একটি ছেলে একটি মেয়ে হবে। এবং সিজার করার পরেও বলছে একটি ছেলে একটি মেয়ে আছে, কিন্তু একটা নির্জীব হয়েছিল, মারা গেছে, আমার ভয়েতে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। মানে বাচ্চা যদি মারা যায়, সেই বাচ্চা মৃত বাচ্চাটাকে তো আপনাদের কাছে তুলে দিবে, আপনারা সেটা দাপন কাপন করবেন, কিন্তু সেটা না করে তারা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন কি একটা সন্তান মারা গেলে কি আমরা সাধারণত আমাদের বাচ্চা বা আমাদের কোনো আত্মীয় স্বজন যদি করে আমরা কি ডাস্টবিনে ফেলে দেই? আমরা যখন ওই দাবি করছি তখন আমাকে উল্টো বুঝ দেয় যে হকের হলে একদিন পাবো, আর যদি তুই এখন মামলা করিস আমি 1 নম্বর আসামি হয়ে যাব। তখন আমি কি বলে 1 নম্বর আসামি হয়ে যাব? ওই আমিনুল ইসলাম বুলু বলে যে আমি এখন 1 নম্বর আসামি হয়ে যাব যদি মামলা করিস। যার জন্য আমি অনেক বললাম যে ভাই আমি মামলা করব না, আমি বুঝতে পারছি আপনি মামলার ভয়ে আমাকে বাচ্চা দিতে চাচ্ছেন না। অতএব এটা তো আপনার হাসপাতাল না, এটা ক্লিনিক। আমি যেহেতু ভালো সুস্থ থাকার জন্য প্রাইভেট ক্লিনিকে গেছি, সেখানে বাচ্চার নার্স ডাক্তার সবাই জানে। তাহলে কয়েকজনের মধ্যে কার কাছে বাচ্চা আছে আপনি ধরলেই পাবেন। অতএব বাচ্চা আমাকে দিয়ে দেন, আমি লিখিত দিচ্ছি, আমি মামলা করব না। কিন্তু না, উনি তারপরেও গাও ঢাকা দিয়েছিল, আমাকে বাচ্চা দেয় না, উল্টো আমাকে বাড়িতে এসে বুঝায় এবং গ্রামে যায় বুঝায় যে দেখ হকের হলে একদিন পাবো। এবং হালিমা বিবির হাদিস শোনায় যে কার বাচ্চা কার কাছে মানুষ হয়। যখন নাচটা হাদিসটা কে শোনায়? এই বাচ্চা হাদিসটা শোনায় এই উপর তারা গুলু এবং এনার ভাইয়েরা যত আছে, এর ভাইয়ের আছে আর ভাই বউ এবং সবাই। যখন নাচটা আবার মামলায় হয়ে গেল তখন এসে ভাই বইয়েরা সবাই এসে বাড়িতে হুমকিও দেয় এবং মসজিদে যায় হুমকি দেয়। এরকম এই প্রতারকের কাজ ছিল গাও ঢাকা দেওয়া এবং এদের নুকে যেটা ব্যবসা ছিল দেশবাসীদের না জানে, এটা ঢাকার জন্য এ পর্যন্ত 7টা জালিয়াতিও এনি করেছে এনার হাতেই। মানে 7টা কি জালিয়াতি করছে? আপনার সাথে 7টা জালিয়াতি করছে? আমার সাথে এই পর্যন্ত 7টা জালিয়াতি করছে। কি করেছে একটু বলবেন? প্রথম জালিয়াতি করেছে হলো আপনার আলট্রাসোনোগ্রাফি, দ্বিতীয় জালিয়াতি করছে প্রেসক্রিপশন, তৃতীয় জালিয়াতি করছে স্ট্যাম্প আদমদিঘি ঠিকানা দিয়ে, দ্বিতীয় জালিয়াতি করছে ধূপচেচিয়া চাকরি করে ধূপচেচিয়ার ঠিকানা দিয়ে আরেকটা স্ট্যাম্প, আর হলো পঞ্চম জালিয়াতি করছে হলো আপনার ডিএনএ, ষষ্ঠ জালিয়াতি করছে আমাকে না জানে আমার হাইকোর্টের মামলা প্রত্যাহার করা, আর সপ্তম জালিয়াতি করছে লতিফ থেকে পজিটিভ কাগজ সম্পন্ন আউট করা। এই পর্যন্ত 7টা জালিয়াতি এই
মানে শুধুমাত্র আপনার প্রথম কথা যদি সে শুনতো, যদি আপনাকে বাচ্চাটা দিয়ে দিত, তাহলে তার এত জালিয়াতি করা লাগতো না। মানে নিজের শরীরে একটু মানে লাল কালি মাখবে বা তার কালো কালি মাখবে, সেই কারণে তিনি তার এইটুকু করার জন্য আপনার একজন মা তার কাছ থেকে সন্তানটাকে এইভাবে তার জালিয়াতি করতে হলো। আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনার এই যে সন্তানটা চুরি হওয়া, যে সন্তানটা, আমাদেরকে একটু বলেন যে এটাই কিন্তু আপনার সন্তান। জি, এটা আমার সন্তান। আপনার সন্তানের সাথে কি আপনি কথা বলার সুযোগ পেয়েছেন কিনা বোন? আমি এ পর্যন্ত সুযোগ পাই নাই। আমি সুযোগ পাইছিলাম যখন আমাকে কাস্টডি করছিল, যখন আমাকে কাস্টডি করে জেল হাজতে পাঠাচ্ছিল, তখন বাচ্চা জামাক চেনে ওই জেল হাজতের মধ্যে যখন আমাকে জেলা সুপার আমার কোলে দিছে, তখন বাচ্চা একা পায়া তখন কথা বলার সুযোগ পাইছিল। তখন আমার বাচ্চা জামাক চেনে, তখন আমার বাচ্চা আমার কাছে বলছে, আম্মু তোমাকে আমি চিনি, তোমার পেটে থেকে আমি হয়েছি, ও কিনে নিয়ে পালছে। তখন থেকে বাচ্চা কান্না। একটা ছোট বাচ্চা এত সহজ, মানে এলো কয় বছর? 10 বছর বয়স বাচ্চা। এখন বাচ্চা 10 বছর বয়স। এই বাচ্চাটা কি তখন আপনাকে এত কথা বলতে পারতো যে না আপনি আপনাকে চিনি? যখন কাস্টডি করছিল তখন বাচ্চার বয়স ছিল 4 বছর। 4 বছর? জি, তখন 4 বছর ছিল, যার জন্য বাচ্চা আমাকে চিনতে পারছে বা বলতে পারছে। ওই সময়টা আপনাকে বলতে আপনারা দুইজনই কাস্টডিতে ছিলেন? আমরা দুইজনই কাস্টডিতে ছিলাম। মানে বাচ্চা আচ্ছা, যারা চুরি করেছে আপনার বাচ্চাটাকে, যারা প্রতারণা করেছে, তারা জেল হাজতে না থেকে আপনি মা, আপনি বাদী, আপনি কেন আসামি? সেটা আমি জজ সাহেব বলছিলাম, স্যার আমাকে কেন কাস্টডি করবেন, আমাকে কাস্টডি করেন না স্যার, আমার সম্মানের ঘাটতি হবে স্যার। তখন আমাকে বিচারক বলে যে এত কিছু ভাবলে মামলাতে আসা হতো না। তখন আমি নিরুপায় হয়ে কাস্টডি হয়েছি। এর কারণ, কাস্টডির মূল কারণ হলে এই আমিনুল ইসলাম বুলু, এই প্রতারক, যে এইভাবে করলে ইনি ভয়েতে মামলা উঠে নেবে, এই ভয় দেখানোর জন্য আমাকে এই কাস্টডিটা করছে, যার কারণে আজকে বিচারকও ফাঁসে গেছে আমার কাস্টডি করা। মানে নিম্ন আদালতের মামলাটা আপনার মানিলো বেকুজুল খালাস পেয়ে যায় ওরা। হ্যাঁ, তারপর আপনি আবার উচ্চ আদালতে আসেন। জি, উচ্চ আদালতে মামলা করার পর সেই মামলাটা কি ঘটেছিল? সে মামলা সবার নামে নোটিশ হয়েছে, ক্লিনিক পক্ষ যত আছে। এবং কতজনের নামে মামলা করেছেন? আমার মামলা করেছি হলে আমরা ক্লিনিকে এখন মামলা এখন আছে হলে মোটে 17 জনের নামে। 17 জনের নামে? 17 জন আপনার এই মামলার সাথে জড়িত? জি। কিন্তু আপনার যে সন্তানরা যার কাছে আছে সে কি করে বোন, একটু বলবেন? সন্তান যার কাছে আছে তাই ভ্যান চালক। একজন ভ্যান চালক? তাই একজন ভ্যান চালক, তাই নিঃস্ব, তার ভ্যানটাও নিজের না, তাই ভাড়ার একটা অটো ভ্যান। তার কি আর কোনো সন্তান নাদি নেই? না, তাই একজন বন্ধানারী, 19 বছর হলে বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয়নি, সেটা তাই স্বীকারও করছে। এবং বাচ্চা আমাকে ওই আদালতের মধ্যেও, কাস্টডিতে, জেলখানার মধ্যে ওই মহিলা কাস্টডি হয়েছিল, ওইখানেও আমার পাও ধরছিল বাচ্চা দেওয়ার জন্য, এবং বলছিল আমাকে জামিন করে বের করেন, আমি বাচ্চা দিয়ে দিব। আমার তখন আমি না পাই, ওকে জামিন করে বের করছিলাম বাচ্চা দিতে। আমি বললাম তাহলে দোয়া বলে আমার বাচ্চা দেন, বুকের তুলে আমি মামলা উঠে নিচ্ছি। কিন্তু বের হয়ে আসে এই 3-4টে দালালের বুদ্ধি শুনে, এই প্রতারকের বুদ্ধি শুনে, আর হলে আপনার ওদের গ্রামেরই 3 জন দালাল আছে। সেটা হলো একজনের নাম বাবলু, একজনের নাম নালমে, একজনের নাম রফিক। এই 3টে দালালের কারণে আমার বাইর হয়ে আর বাচ্চাটা দেয় না। তার মানে বাচ্চাটা আপনাকে দিলে তারা প্রতারক, সত্যিকারই মানিল তারা যে দোষী সেটা হলো প্রকাশ পেয়ে যায়। সেই কারণে তারা মামলাটা যাতে চলমান রাখতে চেয়েছে, এবং যাতে আপনি যাতে আপনার কাছে বাচ্চাটা না আসতে পারে, সেই কারণে তাদের এই মামলাটা কন্টিনিউ চলছে। আমাদেরকে একটু বোন বলবেন আপনার শেষ চেষ্টাটা কি থাকবে? এই 10 বছর ধরে আপনার সন্তানকে আপনি কোলে নিতে পারছেন না, আদর করতে পারছেন না, সন্তানকে কাপড় চোপড় দিতে পারছেন না। আমার শেষ চাওয়া এটাই যে আপনাদের এই সাংবাদিক ভাই বোনের কাছে আমি লাস্টে এসে দাঁড়াইছি শেষ সময়ে, যখন দেখতেছি আমি আর পাচ্ছি না, তখন আমি এই বুলুর নামে, এই প্রতারকের নামে মামলা করেছি। মানে প্রথম মামলা করেন নাই? না, আমি প্রথম মামলা করিনি। যে না, ওনাকে সম্মান দেখিয়েছেন? ওনাকে সম্মান দেখাচ্ছি, এবং আমি ভাবছিলাম এনার সহযোগিতায় হয়তো এতদূর আমার যাওয়া লাগবে না, আমি হয়তো অল্পতেই বাচ্চাটা পাবো। কিন্তু আমার শেষে যেতেই হলো, কিন্তু আমি শেষ পর্যায়ে গেলাম। শেষ পর্যায়ে আপনাদের কাছে আমি দণ্ডায়মান হলাম যে আপনাদের দ্বারাই সম্ভব দেশবাসীর মধ্যে জানান, এবং আমি দয়া করে সবার দেশবাসীর মাধ্যমে জানাতে চাই, প্রধানমন্ত্রীর নিকট পর্যন্ত এই নিউজটা চলে যাক, সবার নিকটে এটা চলে যাক, আমি যেন ন্যায় বিচার এবং সত্যিকার অর্থে আমার বাচ্চাটা অতি তাড়াতাড়ি আমার বুকে পাই, এটাই আমার আশা প্রত্যাশা। ধন্যবাদ বোন। দর্শক, আপনারা শুনলেন একজন ইটালিয়ান প্রবাসীর স্ত্রী তার 2টি যমজ সন্তান হওয়ার শর্ত ক্লিনিকের যোগ সাহায্যে থাকার কারণে তাদের প্রতারণার সহযোগিতায় একজন বন্ধা নারীর কাছে 5,000 টাকার বিনিময়ে সন্তানটাকে তুলে দেন। কন্যা সন্তানকে রেখে পুত্র সন্তানটাকে তুলে দিয়ে একবার বলেন সন্তানটি মারা গিয়েছে, আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। জানি না আসলে সন্তান মারা যাওয়ার পর কোনো ব্যক্তি, কোনো মা, কোনো সন্তানের বাবা মা ডাস্টবিনে ফেলে দিতে পারে কিনা, আমার জানা নেই।
দর্শক হয়তো বা এটা ডাক্তার বা কোনো হসপিটালের কোনো যে কোনো ব্যক্তি, আসলে অনেক সময় আমরা বলি যে ডাক্তাররা কষায়, কিন্তু আমরা মনে করি যে সব ডাক্তার একরকম না, সব মানুষ একরকম হতে পারে না। হয়তো হাতে গোনা কয়েকজন ডাক্তারের কারণে হয়তো বা আমাদের এই সমাজে আমরা যারা অনেকে দেখেছি মুসলমানি করতে গিয়ে সন্তানকে মেরে ফেলে, টনসিলের অপারেশন করতে গিয়ে মেরে ফেলে, এমনকি একজনের হাতে অপারেশন করতে গিয়ে শ্বাসনালী কেটে ফেলে। এমন অসংখ্য ইতিপূর্বে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কারণে অনেক নিউজ প্রকাশ পাচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে, হসপিটালের বিরুদ্ধে। দর্শক শেষ পর্যন্ত এই বিষয়গুলো শেষ পর্যন্ত প্রকাশ পাবে কিনা, যদি সত্যিকারের অর্থে একজন আমরা নিরুপায় হয়ে যখন একেবারে অসহায় একজন ডাক্তারের কাছে যখন মানুষ যায় চিকিৎসার জন্য, তখন ডাক্তার যা বলে আমরা তখন তা করতেই বাধ্য। সেই ডাক্তার যদি এই ধরনের কাজগুলো করে, যোগ সাগস করে যদি সমস্যাগুলো করে, তাহলে আমাদের অবস্থানটাই কোথায় গিয়ে দাঁড়াবে? দর্শক আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আমাদের প্রশ্ন থাকলো আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের নীতি নির্ধারকের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যাতে সত্যিকারের অর্থে এই মা সঠিক বিচারটি পেতে পারে। প্রশ্ন থাকলো সবার কাছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।